শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু ফিনান্স ও ব্যাংকিংয়ের অর্থের সময় মূল্য অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এটারই সমাধান তোমাদের সামনে দেখানো হবে। শিক্ষার্থীরা, এই যে সৃজনশীল প্রশ্ন, এটা কিন্তু গত ভিডিওরই কিন্তু সৃজনশীল প্রশ্ন একটু পরিবর্তন করা হয়েছে। তোমরা আশা করি গত ভিডিও দেখলে এবং আজকের অঙ্কটি পড়লে তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় কোথায় এটা পরিবর্তন করেছি, এবং সেই পরিবর্তন অনুযায়ী আজকে নতুন করে তোমাদেরকে এখানে সমাধান দেখানো হবে। জনাব রাসেল একটি ব্যাংক থেকে ত্রৈমাসিক 5% হারে 8 বছরের জন্য 6 লক্ষ টাকা সংগ্রহ করেন। তিনি উক্ত টাকা কোয়া ব্যাংকে 8 বছরের জন্য 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে রাখতে চান। অর্থাৎ তিনি একটি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলেন এবং সেই টাকা তিনি 8 বছরের জন্য 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে এটি কোয়া ব্যাংকে রাখতে চান। অন্যদিকে তার বন্ধু সুমন পরামর্শ দিলেন যে উক্ত টাকায় একটি জমি কিনলে 10 বছরে জমির মূল্য দ্বিগুণ টাকা হবে। অর্থাৎ এই 8 বছরের জন্য তিনি ক ব্যাংকে রাখতে চাচ্ছেন। তার বন্ধু সুমন তাকে বললেন, না, ক ব্যাংকে রাখা যাবে না, তুমি ক ব্যাংকে না রেখে যদি জমি কিনতে, তাহলে সেখানে জমির মূল্য 10 বছরে দ্বিগুণ হবে। তাছাড়া ওই জমি থেকে ফসল উৎপাদন করে মোট আরো 2 লক্ষ টাকা আয় হতে পারে। এখানে গত অঙ্কে প্রতি বছরের কথাটা বলা ছিল, প্রতি বছর, অর্থাৎ প্রতি বছর তার 2 লক্ষ টাকা আয় হবে। আমি কিন্তু এখানে সংশোধন করেছি, এখানে প্রতি বছর কথাটা কিন্তু বলি নাই, মোট। অর্থাৎ এই যে 10 বছরের জমির মূল্য দ্বিগুণ হবে, এই 10 বছরে তিনি জমি থেকে আরো 2 লক্ষ টাকা বাড়তি আয় করতে পারবেন। এখানে পরিবর্তন হয়েছে। এবং আগের ভিডিওতে এখানে টাকাটা উল্লেখ করা ছিল, তিনি জমির মূল্য এত টাকা হবে, সেই টাকাটা আমি এখানে উল্লেখ করে দিয়েছিলাম, আজকে দ্বিগুণ হবে এই কথা বলেছি। এখন গ নম্বরে জনাব রাসেল ক ব্যাংক থেকে কত টাকা পাবেন। আমাকে ক ব্যাংক থেকে কত টাকা পাবেন এটা সমাধানটা আগে আমাকে বের করতে হবে। এখন আমাদেরকে লিখতে হবে ক ব্যাংক থেকে টাকা পাবেন। শিক্ষার্থীরা, এখন ক ব্যাংকের শর্ত অনুযায়ী আমাদেরকে অঙ্কটি সমাধান করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সূত্র এখানে দেয়া আছে, এটা যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয়, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব। এখন ক ব্যাংকে তিনি রাখতে চাচ্ছেন 8 বছরের জন্য 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে। এখন এখানে পিপি হবে তোমার 6 লক্ষ টাকা। এক যোগ এখানে দেখতে পাচ্ছ যে 6 লক্ষ টাকা তার বর্তমান মূল্য, সুদের হার 9.5%, এটাকে দশমিকে রূপান্তর করলে 0.095 এখানে আসবে। আমরা দশমিকে রূপান্তর করব কিভাবে? এই সুদের হারকে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই, তাহলে কিন্তু দশমিক রূপান্তর হয়ে যাবে। এখানে এম কিন্তু 12, অর্থাৎ দেখতে পাচ্ছ মাসিক চক্রবৃদ্ধি, যার ফলে এখানে এম হবে 12। আর মেয়াদকাল ছিল তোমার এখানে 8 বছর, এই যে মেয়াদকাল 8 বছর দেওয়া ছিল, এই যে 8 বছর, আর তোমার এই যে পাওয়ার এম, এটা কিন্তু 12 হবে। এখন এই সূত্র আমাকে প্রয়োগ করে এই অঙ্কটির সমাধান করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে আমাদেরকে প্রথমে এখানে 0.095কে 12 দ্বারা ভাগ দিতে হবে। 0.095 এখানে ভাগ 12, সম্পূর্ণ যে মানটা আসবে সেই মানের সাথে আমাকে 1 যোগ করতে হবে, যোগ 1। তারপরে এটাকে আবার পাওয়ার করতে হবে 96।
তাহলে এখানে 0.095 এখানে ভাগ 12, তারপরে যোগ আমাকে 1 দিতে হবে, এখানে পার করতে হবে 96। করার পর যে মানটা বের হলো এখানে আমি 4টা দশমিকের পরে এখানে 4টা মান রাখবো, 2.1319। শিক্ষার্থীর এখানে 18 ছিল, 18 পর যেহেতু 8 আছে এখানে 19 রাখতে হবে। এখন আমাকে 6 লক্ষের সাথে এটা গুণ দিতে হবে, গুণ 2.1319। 12,79,140 টাকা প্রায়। শিক্ষার্থীরা প্রায় কথাটি লেখার কারণ মানটা কিন্তু আমরা সম্পূর্ণ এখানে ব্যবহার করি নাই, যার ফলে এখানে প্রায় লিখতে হবে। যাক, এখানে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মানটা কিন্তু আমরা সম্পূর্ণ ধরে কিন্তু এখানে ভবিষ্যৎ মূল্য বের করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এইটার সাথে এই এই যে উত্তরটা এখন বের হলো তার সাথে একটু কম বেশি হবে, সেটা কোনো সমস্যা না। শিক্ষার্থীরা গ নম্বর সমাধান কিন্তু শেষ। এখন ঘ নম্বরে বলছে যে জনাব রাসেলের কোথায় অর্থ বিনিয়োগ করা উচিত, তোমার মতামত ব্যক্ত করো। আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে আমি সামনের ভিডিওতে এই অঙ্ক থেকে একটু ব্যতিক্রম অঙ্ক দিব। আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, যদি আমাদের সামনে অর্থ বিনিয়োগের দুইটা সুযোগ যদি আসে, যে আমি কোথায় টাকা রাখবো, আমি কি জমি কিনবো নাকি আমি ব্যাংকে টাকা রাখবো, আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে, জমি বা ব্যাংকে উভয় জায়গায় মেয়াদকাল বা সময়কাল কিন্তু একই থাকতে হবে। আগের যে ভিডিওতে আমি যে অঙ্কটি সমাধান করেছিলাম, সেই ক্ষেত্রে জমির মূল্য কিন্তু এখানে একই সময় বলতে এই 8 বছরকে আমরা ইঙ্গিত করে বলেছিলাম যে একই সময় জমির মূল্য এখানে 12 লক্ষ টাকা হবে, তার মানে 8 বছরে। কিন্তু আজকের অঙ্কে কিন্তু আমি কিন্তু একই সময় কিন্তু বলি নাই, আমি এখানে বলছি যে ব্যাংকে টাকা না রাখলে যদি ওই টাকা দেশে জমি কিনে, তাহলে জমির মূল্য কিন্তু 10 বছরে দ্বিগুণ হবে এখানে। আর ব্যাংকের মেয়াদকাল কিন্তু 8 বছর। এখন দুইটা জায়গায় যখন আমি মূল্যায়ন করবো ভবিষ্যৎ মূল্যের দ্বারা কোথায় আমাকে অর্থটা রাখা উচিত বা বিনিয়োগ করা উচিত, তাহলে উভয় বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদকাল সমান ধরে তারপর আমাকে অঙ্কটি মূল্যায়ন করতে হবে, ওই বিনিয়োগের ক্ষেত্রটি মূল্যায়ন করতে হবে। তাহলে আমি সহজেই সিদ্ধান্ত নিতে পারবো যে ব্যাংকে টাকা রাখা উচিত নাকি আমার ওই টাকাতে জমি কেনা উচিত। যার ফলে ঘ নম্বরে আমাকে এই ক ব্যাংকের যে তথ্যগুলো আছে এটা ব্যবহার করে ঘ নম্বরে এই অঙ্কটি আমাকে আবার সমাধান করতে হবে। অর্থাৎ এই যে গ নম্বরে অঙ্কটি করলাম যে তিনি এই ক ব্যাংকে টাকা রাখলে 12,79,140 টাকা পাবেন, এই অঙ্কটি আমাকে ঘ নম্বরে আবার করতে হবে। কিন্তু এবার মেয়াদকাল আমি 8 ধরতে পারবো না, আমাকে মেয়াদকাল 10 ধরতে হবে। কারণ কেন 10 ধরবো? কারণ যেহেতু জমির মূল্য আমার 10 বছরের দ্বিগুণ হবে, যার ফলে ব্যাংকেরও আমাকে 10 বছর মেয়াদ ধরে আমাকে বের করতে হবে। যদি তিনি ব্যাংকে 10 বছরের জন্য টাকা রাখেন, সেক্ষেত্রে ওই ব্যাংক থেকে তিনি কত টাকা পাবেন। এখন এই ক্ষেত্রে ব্যাংকের মেয়াদকাল 8 বছর, জমির মূল্য 10 বছরের দ্বিগুণ হচ্ছে। আমি এই অবস্থা যদি এখন অঙ্কটির সমাধান করি, তাহলে সেক্ষেত্রে এটা আমাকে সঠিক সিদ্ধান্ত কখনোই দিবে না। তাহলে আমরা আবারও এই ক ব্যাংক থেকে তিনি টাকা পাচ্ছেন, সেটা ক ব্যাংক থেকে 10 বছর পর পাবেন। ক ব্যাংক থেকে তিনি 10 বছর পর পাবেন, এই একই তথ্য, শুধু মেয়াদকালটা আমাকে পরিবর্তন করতে হবে। আমরা জানি এফবি সমান এখানে পিভি
তোমরা দেখতে পাচ্ছ এবার ক ব্যাংকের শর্ত অনুযায়ী এবার কিন্তু 8 বছর এটা দেখানো হয় না, এবার সময়কাল এখানে এন কিন্তু 10 বছর দেখানো হয়েছে। তাহলে এখন আমরা এই তথ্য অনুযায়ী বের করি কত আসে। প্রথমে 0.095 ভাগ এখানে 12 যোগ এখানে 1 এবং পার দিতে হবে 120, কারণ 10-এর সাথে 12 গুণ করে কিন্তু 120 আসে, পাওয়ার 120। এখন এখান থেকে 4টা মান আমরা এখানে বসাবো। তাহলে এখানে 4টা মান আসছে 2.576, এখানে 1, এখানে 60 আসছিল, অর্থাৎ এখানে 60 পর 5 যেহেতু আছে, সুতরাং আমাকে এই 60-এর সাথে 1 যোগ করলে এখানে 61 করতে হবে। তাহলে 2.5761 গুণ 6 লক্ষ, 15,45,660 টাকা প্রায়। তাহলে এই ব্যাংক থেকে তিনি যদি 10 বছরের জন্য টাকা রাখেন তাহলে সেখান থেকে তিনি টাকা পাবেন 15,45,660 টাকা প্রায়। এটা ব্যাংকের ক্ষেত্রে ক ব্যাংক থেকে। এখন আমাকে দেখতে হবে যে জমি থেকে তিনি কত টাকা ইনকাম করতে পারবেন। তার বন্ধু যে তাকে পরামর্শ দিল যে এই 10 বছরের জমির মূল্য দ্বিগুণ হবে, তাহলে আমার জমি থেকে মোট প্রাপ্ত অর্থ আমাকে সেটা বের করতে হবে বন্ধুর পরামর্শ অনুযায়ী। বন্ধুর পরামর্শ অনুযায়ী জমি থেকে প্রাপ্ত অর্থ, জমি থেকে প্রাপ্ত অর্থ এখন যেহেতু 10 বছরের জমির মূল্য দ্বিগুণ হবে, তাহলে 6 লক্ষ টাকা, তাহলে এখানে কত আসবে, তাহলে 12 লক্ষ টাকা আসবে এখানে। তাহলে এখানে 12 লক্ষ টাকা। আর এই জমি থেকে 10 বছরে তিনি মোট আয় করতে পারবেন আরো 2 লক্ষ টাকা। দেখো এখানে কিন্তু প্রতি বছর কিন্তু বলে নাই। যদি এই কথা বলতো যে ওই উক্ত জমি থেকে প্রতি বছর তিনি আরো অতিরিক্ত 2 লক্ষ টাকা আয় করতে পারবেন, তখন এই 2 লক্ষ টাকাকে আমাকে 10 দ্বারা গুণ দিতে হবে। কারণ জমির মেয়াদ যেহেতু 10 বছরের দ্বিগুণ হবে, তাহলে প্রতি বছর যদি 2 লক্ষ টাকা হতো, তাহলে 10 বছরের আয়টা কিন্তু আরো বেশি হবে। কিন্তু প্রতি বছর যেহেতু বলে নাই, তাহলে মোট, তার মানে বুঝতে হবে এই 2 লক্ষ টাকা তার 10 বছরের মোট আয় ওই জমি থেকে অতিরিক্ত, যার ফলে এখানে আমাকে 2 লক্ষ টাকা যোগ করতে হবে। শিক্ষার্থীরা এখন আমরা গাণিতিক প্রয়োগের মাধ্যমে দেখতে পারলাম যে ব্যাংকে যদি 10 বছরের জন্য তিনি টাকা রাখেন, সেক্ষেত্রে ব্যাংক থেকে পাচ্ছেন 15,45,660 টাকা প্রায়। আর জমি যদি তিনি কিনেন, তাহলে জমির মূল্য যেহেতু 10 বছরের দ্বিগুণ হবে, সেই ক্ষেত্রে 12 লক্ষ টাকা। আর এই 10 বছরে তিনি আরো 2 লক্ষ টাকা অতিরিক্ত আয় করতে পারবেন। জমি থেকে তিনি অর্থ পাচ্ছেন মোট 14 লক্ষ টাকা। তাহলে এখন তার জমি না কিনে তার কিন্তু ব্যাংকে টাকা রাখাই যুক্তিযুক্ত হবে। শিক্ষার্থীরা এইভাবে আমাদের গাণিতিক সমাধানের মাধ্যমে আমাদেরকে মূল্যায়ন করতে হবে তিনি কি জমি কিনবেন নাকি তিনি ব্যাংকে টাকা রাখবেন। তাহলে এই একই অঙ্ক আমরা গত ভিডিওতে যখন দেখিয়েছিলাম, সেক্ষেত্রে ব্যাংকে টাকা রাখার থেকে তার জন্য জমি কেনাটা লাভজনক হবে। আবার একই অঙ্ক আমরা সামান্য পরিবর্তন করে যখন সমাধান করলাম, এখন আমার উত্তর বের হচ্ছে যে ব্যাংকে টাকা না রেখে তার জমি কেনাই সব থেকে জমি না কিনে তার ব্যাংকে টাকা রাখা সব থেকে তার পক্ষে লাভজনক হবে। এখন আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে মেয়াদকাল সমান ধরেই আমাকে মূল্যায়ন করতে হবে জমি কেনা কি লাভজনক হবে নাকি ব্যাংকে টাকা রাখা এখানে লাভজনক হবে, এবং সেক্ষেত্রে সমাধানটি বের হলো তার ব্যাংকে টাকা রাখাই লাভজনক। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আগামীতেও এরকম অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব, কারণ বোর্ড পরীক্ষা কিন্তু এই জাতীয় কিন্তু অঙ্ক আসার সম্ভাবনা সব থেকে বেশি। শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।